নিজের প্রাণের শহর চট্টগ্রামে ফিরে এলো পুনম। রানবীও তার সাথে এসেছে। বাসায় এসেছে তারা বেশ কিছুক্ষণ হল। রানবীকে সকলে জামাই আদর দিতে ব্যস্ত। রানবীর জন্য সকলের আদিক্ষেতা দেখে পুনমের শরীরে জ্বালা করে উঠছে। যে ছেলেটি তাদের মেয়েকে কষ্ট দিয়েছে তাকেই নাকি জামাই আদর করা হচ্ছে। অদ্ভুত তার পরিবারের লোকেরা। ডাইনিং টেবিলে বসে গরুর মাংস দিয়ে পরোটা খাচ্ছে রানবী। মাহফুজ ইসলাম তার উদ্দেশ্যে বললেন, গায়ে হলুদের দিনেই আসলে তোমরা একটু পর থেকেই মেহমান আসতে শুরু করবে। জামাই আদর তো করা হবে না আর। রানবী হেসে বলল, কোনো দরকার নেই জামাই আদরের। ছেলে আদর করলেই চলবে। ছেলে আদর মানে আমি তো আপনাদের ছেলের মতোই। ছেলেকে যেভাবে আদর করেন সেভাবে করলেই চলবে। কথাটি শুনে আফরোজা ইসলাম বললেন, মাইন্ড করছো না তো তুমি? আসলে জানোই তো এসব কেন করছি। কি যে বলেন না। কিসের মাইন্ড? এসব আর সহ্য করতে পারল না পুনম। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল সে। হনহন করে এগিয়ে গেল নিজের রুমের দিকে। তার পিছু পিছু রানবী এসে বলল, জেলাস? তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে পুনম বলল, তাবিজ করতে জানেন আপনি? সকলে এভাবে আপনার তোষামোদ করছে কেন? তাবিজ করতে জানলে তো তোমাকেই করতাম। যুক্তি আছে কথাটির। সেটি ভেবে পুনম বলল, তাহলে কি করেছেন? ইমপ্রেস করেছি। কিভাবে? দেখেছই তো। মিথ্যে বলে বলে। ভালোবাসার জন্য মানুষ কিনা করতে পারে। আমি নহয় মিথ্যেই বললাম। আমার রুম থেকে বেরিয়ে যান। কেন? আমি আমার রুম তোমার সাথে শেয়ার করেছিলাম। আমি যেন আপনার রুমে থাকার জন্য মরছিলাম। তবুও শর্ত কি ছিল মনে নেই? ভাইয়ের বন্ধু কি করে আমার রুমে থাকবে? কথাটি বলে হাসতে থাকল পুনম। রানবী মুখে বিরক্তি এনে বলল, আমি কোথায় থাকব তবে? মাহিমের সাথে তার রুমে আসলো রানবী। মাহিম বলল, আমার সাথেই থাকতে পারবে তুমি। এক রাতের জন্য? না মানে কাল তো ভাবি আসবে। কালকেরটা কালকে ভাবা যাবে। আজ অনেক গেস্ট আসবে। মাথায় রেখো, কেউ যেন কিছু টের না পাই। পাবে না। দেখতে দেখতে রাত হয়ে গেল। এশারের নামাজের পরেই অনুষ্ঠান শুরু হবার কথা থাকলেও হল না। সেই কখন থেকে পুনমকে দেখছে না রানবী। হয়তোবা সাজগোজ নিয়ে ব্যস্ত সে। এই মেয়েগুলোর জন্যই যে কোনো অনুষ্ঠান শুরু হতে দেরি হয়। কিন্তু কথা সেটা না। কথা হচ্ছে রানবী অনেকক্ষণ যাবৎ পুনমের দেখা পাচ্ছে না। তাই মনের মাঝে অস্থিরতা কাজ করছে। একবার কি পুনমের রুমে গিয়ে দেখবে সে? ভাবতে ভাবতেই একদল মেয়ের আগমন ঘটল উঠোনে। গায়ে হলুদের আয়োজন বাড়ির সামনের উঠোনেই করা হয়েছে। এতগুলোর মেয়ের মাঝে পুনমকে চিনতে দেরি করল না রানবী। সে যা ভেবেছিল তার উল্টোটা হয়েছে। ভারী কোনো সাজে পুনম সাজেনি। সোনালি ব্লাউজের সাথে সুতির একটা কমলা রঙের শাড়ি পরে লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে সে। চোখে ঘাড় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে ঝুমকো, হাতে কাচের চুড়ি আর পায়েল পরিহিতা পুনমকে তার কাছে অপসরীর মতোই লাগছে। পুনমের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রানবী বলল, আরও একবার ঘায়েল হয়ে গেলাম। কেক কাটার পর্ব শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হল। একে একে সকলে মাহিমকে কেক খাইয়ে আসল। এরপরে শুরু হলো সাউন্ড বক্সে গান।
অনেকক্ষণ হিন্দি গান শুনতে শুনতে রানবীর কান যেন ঝালাপালা হয়ে যাচ্ছে। সে মনেমনে একটা বুদ্ধি আঁটল। পুনমকে ইমপ্রেস করার মতোই বুদ্ধি এটি। এতক্ষণ হিন্দি গান চললেও হঠাৎ করেই একটা বাংলা গান চলছে। মাশাআল্লাহ, তোর জেল্লা আমায় ঘায়েল করেছে। সবচেয়ে অবাক করার বিষয় হল, এই গানটিতে রানবী স্টেজে একা নাচছে। সকলেই অবাক হয়ে দেখছে তাকে। বাংলাদেশের ছেলেও যে এত ভালো নাচতে পারে জানা ছিল না তাদের। পুনম একদৃষ্টিতে তার নাচ দেখে চলেছে। এদিকে আফরোজা ইসলাম ও মাহিমের কাছে সবাই জানতে চাইছে, কে ছেলেটি। মাহিমের বন্ধু বলাতে মাহিমের এক বন্ধু বলল, ওকে তো কখনো দেখিনি। কখন তোর বন্ধু হল রে? হয়েছে আর কি। নাচ শেষ হবার পরেই বিয়ে বাড়ির সকলেই যেন তার ভক্ত হয়ে গেল। রানবী মিশুক বলে সবাইকে আপন করে নিল। এদিকে তার উপর ঘায়েল হয়ে গিয়েছে পুনমের পাড়ার এক বান্ধবী, যার নাম রুম্পা। পুনমের কাছে এসে সে বলল, মাহিম ভাইয়ার এই বন্ধুটিকে আগে কখনো দেখিনি। কি নাম ছেলেটির? রানবী। কি? রানবীর? ও মাই গড! তাই তো বলি, রানবীর কাপুরের সাথে এত মিল কেন? রানবীর নয়, রানবী। সে যাই হোক, মিল আছে। স্টেজে যখন ডান্স করছিল, মনে হচ্ছিল বাংলাদেশের রানবীর কাপুর ডান্স করছে। ইস! ইন্ডিয়ার থেকে বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নেই। এই দেশেও রানবীর কাপুর আছে। তাদের যদি দেখাতে পারতাম। রুম্পা যে চরম মাত্রায় ইন্ডিয়ার নায়ক রানবীর কাপুরের ভক্ত তা জানাই আছে পুনমের। কিন্তু সে যে রানবী ভক্ত হয়ে যাবে এটা ভাবেনি। এতজনের মুখে রানবীর প্রশংসা শুনে ভালো লাগলেও রুম্পার কাছে এসব কথা শুনতে ভালো লাগছে না পুনমের। তাই সে উঠে সোজা রানবীর কাছে গেল। কি দরকার ছিল ধেই ধেই করে নাচার? নাচ জানি তাই নেচেছি। নাকি মেয়েদের ইমপ্রেস করার জন্য? মানে, মেয়েরা যে রানবী রানবী করছে এসব শোনার জন্যই তো নাচতে গেলেন। দুষ্টু একটা হাসি দিয়ে রানবী বলল, কোনো মেয়েটি প্রশংসা করেছে? না মানে একটু লাইন মারতাম আর কি। তুমি তো পাত্তা দাও না আমাকে। বলতে বলতেই রুম্পা হাজির হলো এখানে। পুনম তাকে দেখিয়ে বলল, এই যে ও। চরম ভক্ত হয়ে গেল আপনার। রুম্পা বলল, হ্যাঁ রানবী, আমি তোমার চরম ভক্ত হয়ে গিয়েছি। আমিও না ভালো নাচতে পারি। আসো না একসাথে নাচি? পুনম ভ্রু জোড়া কুঁচকে বলল, রানবী মানে? নাম ধরে ডাকছিস যে? উহু পুনম, রানবী তোর ভাইয়ের বন্ধু, তুই ভাই ডাক। আমি কেন ডাকব? কোনো কথা বলল না পুনম। এদিকে রানবীর সাথে সেলফি তোলাতে ব্যস্ত হয়ে পড়ল রুম্পা। পুনম হনহনিয়ে এগিয়ে গেল নিজের রুমের দিকে। সে সারা রুমে পায়চারি করছে। রানবীর প্রতি রুম্পার এমন ব্যবহার কেন যেন ভালো লাগল না পুনমের। কিন্তু কেন লাগছে না? তবে কি সে? না, না। রানবী একটা প্রতারক। এটা সবসময় মাথায় রাখতে হবে। আর একজন প্রতারককে শাস্তি দেয়াই শ্রেয়। বিয়েটা সম্পন্ন হলো ভালোভাবেই, কোনো ঝামেলা ছাড়া। ইপসিতাকে বউ হিসেবে পেয়ে পুনমের পরিবারের সকলেই ভীষণ খুশি। ইপসিতাকে বসানো হয়েছে মাহিমের রুমে। একে একে নতুন বউয়ের মুখ দেখছে মেহমানরা। সেসব দৃশ্য যেন বড়ই সুন্দর। বিয়ে বুঝি এটাকেই বলে? চোখের কোণে অশ্রুবিন্দু চলে এলো পুনমের।
ভাইয়ের রুমে থেকে বেরিয়ে এসে নিজের রুমে আসলো পুনম। কি হয়েছে তোর? বড় ভাইয়ের প্রশ্নে চোখের পানি মুছে জবাব দিল পুনম। কিছু না। আমাকেও বলবি না? খানিকক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করে পুনম বলল। আচ্ছা ভাইয়া, তুমিও তো প্রেম করে বিয়ে করেছ। তাহলে নিজের বোন যখন প্রেম করছে শুনেছ, তবে এমন রিয়াক্ট করলে কেন? এমন না করলে হয়তো এভাবে আমি রানবীর উপর রাগ ঝাড়তাম না। সেও আমাকে বিয়েটা এইভাবে করত না। এর উত্তর দিতে পারল না মাহিম। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বেরিয়ে পড়ল সে। তবে ভেতরে প্রবেশ করল রানবী। পুনমের পাশে এসে বলল সে, তোমার বিয়ে ধুমধামভাবেই হবে আবার। পুনম নিশ্চুপ। রানবী মুচকি হেসে বলল, তোমার ভাইয়ের বিয়েতে সাউন্ডবক্স বেজেছে, তোমারটাই ব্যান্ড হবে ব্যান্ড। রানবীর কথা শুনে হেসে ফেলল পুনম। হঠাৎ দরজার পাশে এসে রুম্পা বলল, ও তোমরা এখানে? ডাকছে তোমাদের। পুনম জিজ্ঞেস করল, কে? আসলেই দেখবে? তবে দুজনকেই ডাকছে। পুনম রানবীকে নিয়ে ড্রয়িং রুমে এগিয়ে আসতেই দেখা পেল সালাউদ্দিনের। রানবী না চিনলেও পুনম চিনতে পারল তাকে। সে সালাম দিতেই সালাউদ্দিন হেসে বলে উঠলেন, ভালো আছো মা? অনেকদিন পর দেখলাম তোমাকে। জি আছি। রানবীর দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি কি রানবী? জি। মাহফুজ ইসলামের উদ্দেশ্যে তিনি বললেন, আজ কিন্তু মাকে দেখতে আসছি, শুধু তা নয়, আরেকটা প্রস্তাব নিয়ে আসছি। কি? আমার বোনের মেয়ে রুম্পা রানবীকে পছন্দ করছে। আমি আবার সোজা কথা বলার মানুষ। তাই বলছিলাম কি রানবীকে রুম্পার জামাই বানাতে চাই। কথাটি শুনে উপস্থিত সকলের চোখ যেন কপালে উঠে গেল। মাহফুজ ইসলাম কেসে উঠলেন। তার মেয়ের জামাইয়ের জন্য কিনা শেষমেশ বিয়ের প্রস্তাব আসল। সালাউদ্দিন রানবীর দিকে তাকিয়ে বললেন, রুম্পার সাথে ভালো থাকবে তুমি। ওদের টাকা পয়সার কোনো অভাব নাই। তাই তুমি ছাত্র, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আফরোজা ইসলাম বলে উঠলেন, ওকে বিয়ে দিবে না এখন ওর পরিবার। আরে আমি নিজে যাব ঢাকা ওদের বোঝাতে। রানবী তুমি কি বলো? আমি কিন্তু না শুনতে একদম পছন্দ করি না। সবার চোখে মুখে একটা আতঙ্ক দেখল রানবী। কিন্তু পুনম মুচকি মুচকি হেসে চলেছে। সে ফিসফিসিয়ে বলল, আরও ডান্স করেন, এবার মজা বুঝেন। রানবী ভাবল পুনমকে শিক্ষা দেওয়ার জন্য হলেও বিয়েটাতে রাজি হতে হবে। রুম্পা পুনমের কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমার মামা বলেছে, মানে এটা হবেই। তাই মামাকে দিয়েই কাজটা সারালাম। তোর রানবী ভাই কি করবে রে এখন? উফ, আই লাভ রানবী। মানে আমার রানবীর কাপড়। এতক্ষণ পুরো বিষয়টা মজার ভেবে নিলেও কেন যেন রুম্পার কথাটি একেবারেই পছন্দ হল না পুনমের। সে কোনো কথা না বলে চলে গেল নিজের রুমের দিকে। এদিকে সালাউদ্দিনের ফোনের রিংটোন বেজে উঠল। তিনি কথা বলতে ব্যস্ত হয়ে পড়লেন। রানবী রুম্পার উদ্দেশ্যে বলল, আমি একটু আসছি। রুম্পা ৩২ দাঁত বের করে হেসে বলে উঠল, ঠিক আছে, তাড়াতাড়ি এসো। রুম্পার কথাটি এতটা কেন খারাপ লাগল পুনমের কাছে। তোর ভাই আমার রানবী। ওর রানবী মানেটা কি? বিয়ে কি হয়ে গিয়েছে? হয়নি বিয়ে। রানবীর কথা শুনে পুনম বলে উঠল, কি চাই? রুম্পার কাছে থাকা উচিত আপনার। সে আপনার হবু বউ।
বউ থাকতে হবু বউ দিয়ে কি করব আমি? তবে হ্যাঁ, তবে তুমি তো আমাকে ডিভোর্স দিবে বলেছ। তাই ওকে লাইনে রাখাই যায়। কি বলো? পুনমের রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ হচ্ছে তার। কেন তা জানে না, তবুও রাগ হচ্ছে। রানবী হালকা কেশে বলল, চলো। কোথায়? ড্রয়িং রুমে। আমি যাব না। আরে তোমার তো খুশি হবার কথা, তুমি আমাকে ডিভোর্স দিবে। আমার একটা গতি হোক, এটা তুমি চাও না বলো? তার মানে ডিভোর্সটা দিবেন আপনি? হু। ওই রুম্পাকে দেখে এক লাফে ডিভোর্স দিতে রাজি। বাহ। হু। জেলাস? নো। হ্যাঁ। না। আরে হ্যাঁ। একদমই না। তবে চলো ড্রয়িং রুমে। আমার বিয়ের কথোপকথন শুনবে। না হলে বুঝব তুমি জেলাস হচ্ছ। ঠোঁট জোড়া প্রশস্ত করে পুনম বলল, চলেন। রানবী এসে দেখল সালাউদ্দিন ফোনে কথা বলে মাত্রই এসে বসেছে সোফায়। তিনি বললেন, তা রানবী, কবে নিয়ে যাচ্ছ তোমার সাথে ঢাকায়? মাহিমের উদ্দেশ্যে রানবী বলল, কিরে দোস্ত, তুই আঙ্কেলকে কিছু জানাসনি কেন? মাহিম বুঝে উঠতে পারল না কি বলতে চাইছে রানবী। রানবী সালাউদ্দিনের দিকে তাকিয়ে বলল, সে আপনি যখন চান তখনই যেতে পারেন। রানবীর কথা শুনে সকলে চমকে গেলেও সালাউদ্দিন ও রুম্পা হেসে চলেছে। সালাউদ্দিন বললেন, আমি জানতাম তুমি রাজি হবে। হু, রাজি না হবার কি হয়েছে? রুম্পা পুনমের কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোর ভাইয়ের বন্ধু আমার হতে চলেছে। পুনমের নাকটা ফুলতে লাগল। মেয়ে কিভাবে এত বেহায়া হতে পারে জানা ছিল না তার। রানবী মৃদু হেসে বলল, বৌমার হাতের চা খেতে তো আসতে পারেনি। ভ্রু জোড়া কুচকে সালাউদ্দিন বললেন, বৌমা? হুম। আমি তো বিবাহিত। বিবাহিত? আফরোজা ইসলাম, মাহফুজ ইসলাম ও মাহিম ঘাবড়ে গেল রানবীর কথা শুনে। সত্যিটা কিছুতেই প্রকাশ করা ঠিক হবে না। রানবী বলল, হু, আমি বিবাহিত। আসলে যেখানে যাই এমন প্রস্তাব আসতেই থাকত, তাই বাসার লোক বাধ্য হয়ে বিয়ে দিয়ে দিয়েছে। রুম্পা ফুপিয়ে কেঁদে উঠলে সালাউদ্দিন বললেন, বিবাহিত ছেলেকেই পছন্দ করতে গেলি কেন শুনি? যাক বাদ দে, এরপর অবিবাহিত কাউকেই পছন্দ করিস। রাজি করানোর দায়িত্ব আমার। আমি বিশ্বাস করি না ও বিবাহিত। এই রানবী, দেখি তোমার বউয়ের ছবি। আবারও চিন্তায় পড়ে গেল সকলে। রানবী মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, এই যে, এইটা। পুনম দেখল নুসাইবার সাথে রানবীর ছবি। এই ছবিটি নিশ্চয় নুসাইনার এনগেজমেন্টের দিন তোলা হয়েছে। তা দেখে পুনম মুচকি মুচকি হেসে চলেছে। এদিকে ছবিটি দেখে কান্নার বেগ বাড়িয়ে দিল রুম্পা। সে হনহনিয়ে চলে গেল ভেতরের দিকে। রানবী বলল, যাও পুনম, সান্ত্বনা দিয়ে আসো তোমার বান্ধবীকে। সালাউদ্দিন হালকা কেশে বললেন, তাহলে আজ আমি উঠি। সালাউদ্দিন চলে যেতেই মাহফুজ ইসলাম বললেন, কার ছবি দেখালে? বান্ধবীর সাথে একটা ছবি ছিল। বাহ, তোমার দেখি সেই বুদ্ধি। মাহিম বলল, হ্যাঁ, তবে আমকে দোস্ত বানিয়ে দিয়েছে। সাথে তুই তুকারিও ফ্রি। রানবী মৃদু হেসে বলল, সরি ভাইয়া। পুনমের রুমে বসে এক নাগারে কেঁদে চলেছে রুম্পা।
পুনম বলল, রানবীর কাপুরকে পাসনি তাতে কি হয়েছে? রণবীর সিংকে নিশ্চয় পাবি। রুম্পা কাঁদতে কাঁদতেই বলল, কিন্তু আমার ওকেই চাই। ও তো বিবাহিত। সেটাই তো সমস্যা। আমি ভেবেছিলাম ওর আলিয়া হব আমি। এখন দেখছি আগে থেকেই আলিয়া আছে। তাহলে আমি কে? ভিলেন। মানে এত কান্নাকাটি করে লাভ কি? রুম্পা কেঁদেই চলেছে। কিন্তু পুনমের মনে এক অন্যরকম প্রশান্তি কাজ করছে। সে ভেবেছিল রণবী বিয়েটায় রাজি হবে, কিন্তু এমনটা হয়নি। কিন্তু তার কেন ভালো লাগছে এতে? এটাও কি সাইকোলজিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট লাভ? রণবী থাকলে হয়তো এটাই বলতো। কথাটি ভেবেই হেসে উঠল পুনম। রুম্পা চোখ রাঙিয়ে বলল, আমার দুঃখে তুই হাসছিস? বেশ অনেকক্ষণ হয়ে গেল রণবীকে দেখা যাচ্ছে না। তাকে হঠাৎ করেই দেখতে না পেয়ে অস্থিরতা কাজ করছে পুনমের মাঝে। তার সাথে কথা বলতে ইচ্ছে করছে পুনমের। খুঁজতে লাগল সে রণবীকে। রণবী ছাদের উপরের দোলনাটায় বসে বাসার সকলের সাথে ফোনে কথা বলছে। খায়রুনের কাছে রিমা ফোন দিতেই সে বলে উঠল, কবে ফিরবে বউ নিয়ে? তোদের মিস করছি। আমিও করছি। কিন্তু সে করছে না। তোকে বলেছে? না, তা বলেনি। তবে একবারও জানতে চাইনি তোমাদের কথা। আমাদের সাথে তার কথা হয়েছে তাই জানতে চায়নি। অবাক হয়ে রণবী বলল, সত্যি? হ্যাঁ। আর কি বলেছে জানিস? কি? আমাকে নাকি সে ভাবি ডাকবে না, বুবু ডাকবে। খায়রুনের কথা শুনে অবাক হলেও ভালো লাগা কাজ করছে রণবীর মাঝে। তবে কি পুনম তার পরিবারকে আপন করে নিতে পারছে? একটু পরেই ছাদে এসে পুনম দেখল রণবী বসে রয়েছে দোলনার উপরে। পুনম তার পাশে এসে বসে বলল, একা একা জ্যোৎস্না বিলাস করছেন? হু। কেন? আজ ভাইয়ার রুমেও জায়গা হয়নি? রুম দিয়েছে আরেকটি, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ নির্ঘুম রাত কাটানোর ইচ্ছে? এমনিতেই। চুপচাপ দুজনে। নীরবতা বিরাজ করছে দুজনের মাঝে। সেই নীরবতা ভেঙ্গে পুনমই বলল, বিয়েটাতে রাজি হলেন না কেন? সতীন রাখার ইচ্ছে আছে? আমি তো ডিভোর্স দিব। কিন্তু আমি তো ছাড়ব না তোমাকে। তাই তোমার কথা ভেবেই রাজি হলাম না। আজ রণবীর কথা শুনে কেন যেন রাগ হচ্ছে না পুনমের। মৃদু হাসছে সে আকাশের দিকে তাকিয়ে। রণবী বলল, হাসি দিয়ে আরো ঘায়েল করতে চাইছ আমাকে? জবাব দিল না পুনম। রণবীর কথাই যেন শুনে যেতে ইচ্ছে করছে। পুনমের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রণবী বলল, আমি যান্ত্রিক এই পৃথিবীটাকে একপাশে সরিয়ে রাখি। আমি কেবলই তোমাতে মগ্ন থাকি। কেননা আমি একবার নয়, বারবার ঘায়েল হই তোমারই প্রেমে। পুনমের খুব করে ইচ্ছে করছে আজ রণবীর কাঁধে মাথাটা রেখে বসার জন্য। তবুও ইচ্ছেটা দমিয়ে এসে উঠে যেতে চাইলে রণবী তার হাতটা ধরে ফেলল। আসো না, আজ জ্যোৎস্না বিলাস করি দুজনে। সকালের মিষ্টি রোদ মুখে পড়তেই ঘুমটা ভেঙ্গে গেল রণবীর। নিজের বুকে পুনমকে আবিষ্কার করে সে মুখের কোণে হাসি ফুটাল। পরম শান্তিতে রণবীর বুকে মুখ লুকিয়ে ঘুমোচ্ছে পুনম। মুখের উপরে চুল এসে পড়েছে তার। রণবী খুব সাবধানে চুলগুলো সরিয়ে দিচ্ছে।
তবুও ঘুমটা ভেঙে গেল পুনমের। কিছুক্ষণ রানবীর দিকে তাকানোর পর সে তাড়াহুড়ো করে উঠে পড়ল। মৃদু স্বরে বলল, আমি এখন আসি। রানবীর ডাকে থেমে গেল পুনম। রানবী বলল, আজ ঢাকা ফিরে যাব 10টার পরে। আমরা ক্লাস শুরু করব দুজনে। তৈরি হয়ে থেকো কেমন? হু। সকালের নাস্তে সেরে পুনমের জন্য অপেক্ষা করছে রানবী। আজকের রাতটা স্মরণীয় হয়ে থাকবে তার জন্য। এর আগেও পুনমকে বুকে নিয়ে রাত কাটিয়েছিল সে। তবে তখন পুনম জ্বরের ঘোরে ছিল। কিন্তু কাল সে নিজের ইচ্ছেতেই। ভাবতেই ভালো লাগা কাজ করছে রানবীর মনে। আফরোজা ইসলাম তার দিকে তাকিয়ে বললেন, আর কটা দিন থেকে গেলে হয় না? আসলে মা ক্লাস করতে হবে পুনমের। অনেক দিন মিস হয়ে গেল। ইপসিতা এসে তাদের উদ্দেশ্যে বলল, পুনম তো রুমে নেই। পাচ্ছি না ওকে। ইপসিতার কথা শোনার পরে সকলে খুঁজতে লাগল পুনমকে। কিন্তু কোথাও খুঁজে পেল না তাকে। রানবী কান্নাজড়িত কণ্ঠে আফরোজা ইসলামের উদ্দেশ্যে বলল, কোথায় পুনম? সদর দরজায় পুনমকে দেখে সকলে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আফরোজা ইসলাম গম্ভীর গলায় বললেন, কোথায় গিয়েছিস তুই? রুম্পাও বাড়িতে চলে যাবে। সে তো সালাউদ্দিন আঙ্কেলের বাসায় বেড়াতে এসেছিল। আবার কবে দেখা হবে? তাই দেখা করতে গিয়েছিলাম। না বলে কেন গিয়েছিস? মায়ের দিকে তাকিয়ে পুনম বলল, এত উত্তেজিত হচ্ছ কেন? ছেলেটার অবস্থা দেখছিস তুই? কি দেখব? কি দেখবি মানে? তোকে না দেখে সে ভেবেছে পালিয়ে গিয়েছি। যাইনি। ঢাকা তো যাব আমি। কথা না বাড়িয়ে লম্বা একটা শ্বাস ফেলে রানবী বলল, চলো তবে। ঢাকায় পৌঁছতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সারা রাস্তায় কেউ কোনো কথা বলেনি। রানবীর পরিবার তারা ফিরে আসাতে অনেক বেশিই খুশি। সবার সাথে কিছুক্ষণ কথা বলে দুজনে রুমে আসল। আচমকা রানবী পুনমকে কাছে টেনে ক্ষীণ স্বরে বলল, আমাকে ভয় দেখানোর জন্যই এমনটা তুমি করেছ তাই না? না। তবে আমার আসার ইচ্ছে ছিল না, এটা ঠিক। তবে কেন এলে? দুষ্টু একটা হাসি দিয়ে পুনম বলল, ক্লাস করতে এসেছি। এবার ছাড়ুন। সাথে সাথেই ছেড়ে দিল তাকে রানবী। সে চলে যেতে চাইলে পুনম তার হাত ধরে বলল, কিছু একটার টানে এসেছি। জানি না তা কি। ড্রয়িং রুমে বসে আছে রিমা। ফোনে কথা বলছে সে তার বফের সাথে। অনেক বেশি ভালোবাসো আমাকে, তাই না বাবুটা? ওপাশ থেকে বফ জবাব দিল, হু বাসি তো। মরতে পারবে তো আমার জন্য? কেন নয়? একবার বলে দেখো। মরতে হবে না। আপাতত ব্রেকআপ করলেই চলবে। মানে? মানে আমার আর তোমাকে ভালো লাগছে না। ব্রেকআপ তোমার সাথে। বাই। লাইন কেটে ফোনটা বন্ধ করে দিল রিমা। নিজের মনে হেসে চলেছে সে। পুনম এতক্ষণ যাবৎ তার সব কথাই শুনেছে। তার পাশে এসে বসতেই চমকে গেল রিমা। পুনম বলল, এভাবে কাউকে ঠকিয়ে কি লাভ? ওদের স্বভাবও এমন ভাবি। সবার কি সেইম? কি করে বলতে পারো? হতে পারে কেউ তোমাকে সত্যিই ভালোবাসে। তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে রিমা বলল, বাসেনি। উপলব্ধি করার সুযোগ দিয়েছ নিজেকে।
তুমি তো সব মজা হিসেবেই নিয়েছ। সুযোগ দিয়ে দেখো ভালোবাসা কেমন। এসব মজার চেয়েও আলাদা ভালো লাগা কিন্তু ভালোবাসাতেই আছে। এসব করে সাময়িক আনন্দ হয়তো তুমি পাবে কিন্তু সুখী হতে পারবে না। পুনম নিজের কথাগুলো বলে চলে গেল রুমের দিকে। রিমা তার কথার অর্থ বুঝতে চেষ্টা করল। পরের দিন সকালে নাস্তা সারার পরে রানবী এসে পুনমের উদ্দেশ্যে বলল, কলেজ যাবার জন্য তৈরি হয়ে নাও। পুনম ভেবেছিল রানবী এমনিতেই তাকে এটা বলেছিল, কিন্তু সে যে সত্যিই তাকে বাড়ির বাইরে যেতে দিবে ভাবেনি। পুনম তৈরি হবার পরে কলেজের উদ্দেশ্যে রানবীর সাথেই বেরিয়ে পড়ল। রানবী বলল, এক খাটে যেহেতু শুই আমরা, এক রিকশাতে উঠতে সমস্যা নেই। কি বলো? মিষ্টি সুরে পুনম বলল। হু। রিকশায় পাশাপাশি বসে রয়েছে পুনম ও রানবী। রিকশাটা অন্য রিকশার তুলনায় অনেকটাই ছোট। দুজনে দুজনের শরীর ঘেঁষে বসে রয়েছে। পুনম বলল, রিকশাটা ছোট, আরেকটা নিব? আমি কি তা বলেছি? সমস্যা হলে বলতে পারো। কোনো সমস্যা নেই। কলেজে চলে এসেছে তারা। রিকশার ভাড়া চুকানোর পরে পুনম বলল, আপনার ক্লাস শুরু হতে তো সময় আছে তাই না? হু। কেন? আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। খাওয়াবেন? পুনমের আচরণ দেখে খুব বেশি অবাক হল রানবী। হঠাৎ এতটা সহজভাবে সে সবকিছু কেন নিচ্ছে? তবে কি তার মনে রানবীর জন্য কোনো জায়গা তৈরি হচ্ছে? ধীরে ধীরে দিন কাটতে লাগল। পুনম সবার সাথেই স্বাভাবিক হয়ে উঠেছে। ইদানিং খায়রুনের সাথে সাথে বাসার কাজে হাতও লাগায়। আজ পুনম রান্না করতে চাইলে খায়রুন বলল, আমি সেরে নিব। কি দরকার কষ্ট করার? কেন গো বুবু? এটা কি আমারও বাড়ি নয় কি? পুনমের কথা শুনে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে খায়রুন বলল, এভাবে আস্তে ধীরে যেন রানবী কেউ মেনে নাও, এই দোয়া করি। রান্নার কাজ সারার পর পুনমের ফোনে তার মায়ের ফোন এলো। মায়েদের সাথেও তার সম্পর্কটাও স্বাভাবিক হয়ে উঠেছে। হ্যালো আম্মু, কাল তো তোর জন্মদিন। এই প্রথম কোনো জন্মদিনে তোর পরিবার তোর সাথে নেই। আরেকটা পরিবার তো আছে সাথে। তুই সব মেনে নিচ্ছিস জেনে খুশি হলাম। ওসব বাদ দাও। কুরিয়ারে করে হলেও আমার জন্মদিনের উপহার পাঠাবে কাল। হ্যাঁ পাঠাবো। মায়ের সাথে কথা বলা শেষে পেছনে ফিরে রানবীকে দেখতে পেল পুনম। রানবী বলল, কাল তোমার জন্মদিন? হু। জানতেন না? না। এত কিছু জানেন এটা জানেন না। খুব খারাপ। আসলেই। জানেন না নাকি গিফটের ভয়? রানবী এতটাও কিপটে নয়। মুচকি হাসল পুনম। রানবী বলল, বলো তোমার কি চাই? আপনি যা দেন। না, তোমার কি চাই বলো। আমি যা চাই দিতে পারবেন? অবশ্যই। হাত বাড়িয়ে দিয়ে পুনম বলল, প্রমিজ। তার হাতের উপর হাতটা রেখে রানবী বলল, হু প্রমিজ। কালই চেয়ে নিব। তখন কিন্তু না করতে পারবেন না। রানবী ওয়াদার খেলাপ করে না কখনো। ঘড়িতে সময় রাত 12টা। সকলের সাথে আড্ডা দেওয়ার পরে নিজের রুমে আসলো পুনম। রুমটা অন্ধকার দেখে সে লাইটের সুইচ অন করল। রানবী অনেকগুলো বেলুন হাতে নিয়ে বলল, শুভ জন্মদিন পুনম। রানবীকে এভাবে সারপ্রাইজ দিতে দেখে চমকে গেল পুনম। পুরো রুমটা বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে সে। রানবীর সামনে একটি ছোট টেবিল রয়েছে।
তাতে একটি চকোলেট ফ্লেভারের লাভ শেপের কেক রাখা। সবটা যেন স্বপ্ন লাগছে পুনমের কাছে। রানবীর সাথে কেকটা কাটল পুনম। তার মুখে হালকা কেক লাগিয়ে দিতেই সে বলে উঠল, বাচ্চা স্বভাব এসব। কেক কাটব কিন্তু মুখে লাগাবো না, তা কি করে হয়? মৃদু হাসল পুনম। রানবী বলল, এবার বলো কি চাই তোমার? বলবো। হু, একটু দাঁড়ান, ফ্রেশ হয়ে আসছি। রানবী জানে পুনম আজ তার মনের কথা বলবে। এতদিন পুনমের আচরণে এটাই স্পষ্ট, সেও রানবীর উপরে ঘায়েল হয়েছে। আজ তবে পুনমের মুখে ভালোবাসি কথাটি শুনতে চলেছে রানবী। পুনম নিশ্চয় বলবে সে সব ভুলে নতুনভাবে সংসার করতে চায় তার সাথে। শুনছেন? পুনমের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো রানবী। পুনম তার দিকে একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলল, এখানে একটা সাইন চাই আপনার। এটা কি? খুলেই দেখুন। ডিভোর্স পেপার দেখে রানবী যেন বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। চোখ জোড়া বড় বড় করে রানবী বলল, এসবের মানে কি পুনম? রানবী তার ওয়াদার খেলাপ করে না, মনে আছে তো? শান্ত স্বরে রানবী জবাব দিল। হু। তার হাতে কলমটা ঢুকিয়ে দিয়ে পুনম বলল, তাহলে আজকে আমার জন্মদিনে এই উপহারটাই আমাকে দিন। পুনমের দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে রানবী। এটাই পুনমের আসলের রূপ। তবে এতদিন সে কি দেখেছে? সবটাই অভিনয়। পুনম বলে উঠল, কি হলো? সাইন করুন। পুনম ভাবছে রানবী সই করবে নাকি করবে না। হ্যাঁ, এতদিন সে মানিয়ে নিতে চেয়েছিল সবকিছুই, কিন্তু রানবী তাকে ঠকিয়েছে এটা মনে হতেই শরীরে জ্বালা করে উঠে তার। রানবীর জন্যই তার পরিবার ভুল বুঝেছে তাকে। বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে একটা মানুষের, আর রানবী কিনা জোর করে বিয়ে করে স্বপ্নটা ভেঙে দিল তার। এই কেমন বিয়ে, যেখানে বাবার বাসায় গিয়ে নিজের স্বামীর পরিচয় গোপন রাখতে হয়েছে। সবকিছু শুরু থেকে মনে করলে রানবীকে ঘৃণা করা উচিত। এটাই মনে হয় পুনমের। সে যে কাজটা করেছে তার শাস্তি পাওয়াই প্রাপ্য। তাই রানবীর বিশ্বাস জয় করে এই সুযোগটা পুনম নিয়েছে। পুনমকে কথা দিয়েছে আজকের দিনে সে যা চাইবে তা সে দিবে। তাই বলে ডিভোর্স, এমন কিছু যে সে চাইবে ভাবতেও পারেনি। পুনমকে ডিভোর্স সে দিতে পারে না, আবার কথার খেলাপও করতে পারে না সে। তবে এখন তার করণীয় কি? পুনম তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, রানবী কি তবে কথার খেলাপ করে? আজ আমি জন্মদিনের উপহার পাচ্ছি না তাহলে? মৃদু হেসে রানবী বলল, প্রাণটা চাইলেও হয়তো এতক্ষণে দিয়ে দিতাম, কিন্তু ডিভোর্স কি? এটাই যদি তোমার কাছে সেরা উপহার হয় তাই দিলাম। কাপা কাপা হাতে ডিভোর্স পেপারে সইটা করেই দিল রানবী। পুনম আগে থেকেই করে রেখেছে। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে রানবীর। তা খেয়াল করলেও নজর এড়াল সে। মায় জোড়াতে চায় না সে কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না সে কিছুতেই না। যা হচ্ছে তা হতে দেয়াই শ্রেয়। একটু পরেই পুনমের রুমে এলো রিমা ও খায়রুন। রিমা বলল, ভালোবাসার মানে নিজেই তো জানো না, অন্যকে কেন বুঝাতে গিয়েছিলে? মানে? তোমার কথা শুনে আমি ভালোবাসা উপলব্ধি করতে শিখেছি। আর সেই তুমিই কিনা ভাইয়ার ভালোবাসাটা বুঝলে না? নিশ্চুপ হয়ে থাকল পুনম। খায়রুন মুখ খুলল এই পর্যায়ে।
আমি ভেবেছিলাম তুমি সবটা মেনে নিচ্ছ, কিন্তু এটা কি শুনলাম আমি? সময় থাকতে কাগজটি ছিঁড়ে ফেলো পুনম। একটা কাগজে সম্পর্ক নষ্ট হয় না। কিসের সম্পর্ক ভাবি? আমাদের মাঝে তেমন কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। রানবী তোমাকে ভালোবাসে। আপনারা শুধু ওর দিকটাই ভাবছেন। ও আমার সাথে কি করেছিল সেটা ভাবছেন না? এখন সব দোষ আমার একাই। এটা কেমন কথা? ভালোবাসার ক্ষেত্রে সব জায়েজ পুনম। ও তাই? তাহলে যুদ্ধের ক্ষেত্রেও তাই? রানবীর জন্য ভালোবাসা তো আমার জন্য যুদ্ধ। পেছনে থেকে রানবী বলে উঠল, ভালোবাসা ও যুদ্ধে সব জায়েজ হলে আমার জন্য ভালোবাসা আর যুদ্ধ দুটোই এখন একসাথে। তাহলে তুমিই বলো কি করা উচিত আমার? এখন আর কিছু করার নেই। চাইলে অনেক কিছুই আমি করতে পারি, কিন্তু করব না। নিজের ভালোবাসাকে সুযোগ দিব একটা। আমার বিশ্বাস তোমার জেদ আমার ভালোবাসার কাছে হেরে যাবে। 1 মাস পর রানবী ও পুনম ডিভোর্স পেপারে সই করলেও কোর্ট তাদের সম্পর্ককে আরও 3 মাস সময় দিয়েছে। এই 3 মাসে যদি তারা বুঝতে পারে একে অপরের জন্য ঠিক নন তারা, তবেই ডিভোর্সটা গ্রাহ্য হবে। 3 মাস তাদের একই ছাদের নিচে থাকতে বলা হয়েছিল। তাই পুনম আজও আছে রানবীর সাথেই। রানবী সেই দিন থেকেই যেন আশার আলো খুঁজে পায়। এই 3 মাসে যদি পুনমের মনে রানবীর জন্য একটু জায়গা হয়। রাতের খাবারের পরে বিছানায় বসে সিনেমা দেখছে পুনম। রানবী 2 বাটি নুডলস নিয়ে এলো। 1 বাটি এগিয়ে দিল পুনমের দিকে। একটু আগেই তো ভাত খেলাম। ফিল্ম দেখে দেখে নুডলস খাবার মজাই আলাদা। আরেক বাটি নিয়ে রানবী বিছানার একপাশে বসে পড়ল। সিনেমা দেখে দেখে নুডলস খাচ্ছে পুনম। তার দিকে তাকিয়ে খাচ্ছে রানবী। হঠাৎ পুনম তা খেয়াল করতেই বলল, আমার দিকে তাকিয়ে না থেকে সিনেমা দেখলেই পারেন। সিনেমা দেখে কি করব? উপভোগ করবেন। আমি সৌন্দর্য উপভোগ করছি। তুমি নুডলস খেয়ে খেয়ে টিভি দেখো আর আমি তোমাকে। খানিকক্ষণ এভাবে কাটার পর বিছানা ছেড়ে উঠে পড়ল পুনম। এভাবে কেউ তাকিয়ে থাকলে অস্বস্তি তো লাগবেই। ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে এসে সে তার ঠোঁটের উপরের তিলটা ঘষতে থাকল। কি করছো তুমি? তুলে ফেলার চেষ্টা করছি এটা। যাদের ঠোঁটের উপরে বা নিচে তিল নেই তার একে হলেও বসিয়ে দেয়, আর তুমি কিনা। কারণ আমি শুনেছি এই তিল দেখেই আপনি আমার প্রেমে পড়েছেন। উহু, ঘায়েল হয়েছি। দেখি এদিকে আসো এবার। এভাবে কখনোই উঠবে না। পুনম এসে চুপচাপ শুয়ে পড়ল। রানবী তার পাশে শুয়ে কানের কাছে মুখটা এনে ফিসফিসিয়ে বলল, আচ্ছা, আমি যদি তিল আঁকি নিজের ঠোঁটের উপরে, তবে কি ঘায়েল হবে তুমি? মুখটা লুকিয়ে মৃদু হাসল পুনম। এভাবে চলতে থাকলে সত্যিই সে ঘায়েল হয়ে যাবে। সকালের নাস্তা সেরে নিজের রুমে এসে কলেজের জন্য তৈরি হল পুনম। আজ রানবীর ক্লাস নেই। ক্লাস না থাকলেও রানবী পুনমের সাথে যায় কলেজে। কিন্তু আজ পুনম তাকে ডাকল না। গভীর ঘুমে আচ্ছন্ন সে। হঠাৎ রানবীর ঘুমন্ত চেহারার দিকে চোখ যেতেই অদ্ভুত এক মুগ্ধতা কাজ করছে পুনমের মাঝে। তার পাশে বসল পুনম। ইচ্ছে করছে রানবীর মুখটাই নিজের ঠোঁটটা একটু ছুঁয়ে দিতে। আর না ভেবে রানবীর কপালে ঠোঁটটা ছুঁয়ে দিল পুনম। রানবী চোখটা খুলতেই তাড়াহুড়ো করে উঠে পড়ল সে। এই রে!
এ কি করে ফেলল সে? অবাধ্য ঠোঁট জোড়া রানবীর কপাল ছুঁয়ে দিয়েছে, তা কি দেখেছে সে? ঘুম ঘুম চোখে রানবী বলল, আজ কি ক্লাস আছে তোমার? হু, কিন্তু যেতে হবে না আপনাকে। ঘুমান আপনি। উহু না, বউয়ের সাথে হাজবেন্ড না গেলে কি চলে? রানবী উঠে বাইরের দিকে যেতে চাইলে তাকে আটকালো পুনম। পুনম খেয়াল করল রানবীর কপালে তার লিপস্টিকের দাগ রয়েছে। এটা কেউ দেখলে কি বলবে? তাছাড়া রানবীও এটা জানুক পুনম তা চায় না। পুনম বলল, আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, আমার একটু হাঁটাহাঁটি করতে হয়। জানো না তুমি? তাও প্লিজ। প্লিজ মানে? না মানে আমার দেরি হয়ে যাচ্ছে তাই। ও হ্যাঁ, ঠিক আছে। রানবী ওয়াশরুমে ঢুকতেই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল পুনম। এদিকে ওয়াশরুমের দেয়ালে টাঙানো আয়নায় নিজের কপালে লিপস্টিকের দাগ দেখে রানবীর খুশিতে লাফাতে ইচ্ছে করছে। তাহলে পুনম ঘায়েল হতে চলেছে। ওয়াশরুমেও যে আয়না আছে তা মনেই ছিল না পুনমের। রানবী কি না দেখেই মুখটা ধুয়ে ফেলেছে? হবে হয়তো, না হলে এতক্ষণে মজা নিতে আসত। রাত 12টা। পুনম শুয়ে আছে বিছানায়। রানবী তার পাশে এসে কোলবালিশটা সরিয়ে দিয়ে শুয়ে পড়ল। পুনম ভ্রুজোড়া কুঁচকে বলল, বালিশ কেন সরালেন? আচমকা রানবী পুনমের খুব কাছে এসে তার শরীরের উপরে নিজের শরীরের ভার ছেড়ে দিল। পুনম রাগান্বিত স্বরে বলল, এসবের মানে কি? তুমি ঘুমন্ত রানবীর উপরে হামলা করতে পারো, আর আমি এভাবে পারি না বুঝি? তার মানে রানবী তখন দেখেছে। লজ্জায় পুনমের মুখটা লাল হয়ে গেল। রানবী মুচকি হেসে বলল, জেগে থাকতেই দিতে আদরটা উপভোগ করতে পারতাম। কথা বলার সময় রানবীর নিঃশ্বাস পড়ছে পুনমের মুখের উপর। ঘন নিঃশ্বাসের স্পর্শ পড়তেই চোখজোড়া বন্ধ করে নিল পুনম। তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে নিজের ঠোঁট জোড়া পুনমের ঠোঁটের দিকে এগিয়ে নিল রানবী। পুনমের ঠোঁটের কাছাকাছি এসেও থেমে গেল সে। নিজেকে সামলিয়ে উঠে বসল রানবী। চোখ জোড়া খুলে বসে পড়ল পুনমও। রানবী কোলবালিশটা এনে মাঝখানে রেখে বলল, হু, আমি নিজেকে কন্ট্রোল করতে জানি। রানবীর কথাতে রাগ করার কথা হলেও করল না পুনম, বরং হেসে চলেছে সে। আরও 1 মাস পর। 2 মাস চোখের পলকে কিভাবে কেটে গিয়েছে পুনম জানে না। এই 2 মাস রানবীর পরিবার অনেক বেশি ভালোবাসা দিয়েছে তাকে। আর রানবী, সে তো একটা সাইকো লাভার পুনমের কাছে। এসব ভেবে মুচকি হেসে চলেছে সে। যখন কেউ কারো প্রেমে পড়ে তখনই এভাবে একা একা মুচকি হাসে। এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট লাভ। রানবী কথাটি বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। পুনম বিড়বিড়িয়ে বলল, ঘায়েল হয়ে গিয়েছি আমি। হ্যাঁ, রানবীর উপর ঘায়েল হয়েছি। এই 3টা মাস যদি সময় না দিত তাহলে হয়তো এটা বুঝতামই না আমি। পুনম ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। হু, আসছি। টুং শব্দে বেজে উঠল রানবীর ফোন। পুনম এগিয়ে এসে হাতে নিয়ে দেখল একটি মেসেজটি এসেছে। কিন্তু মেসেজটি দেখে তার চোখ উঠে গেল কপালে। এটা কি দেখছে সে? কি অবস্থা তোমাদের? শুরু থেকে এত প্ল্যান করে বিয়েটা দিলাম, এখন সামান্য পটিয়ে পুনমকে নিজের কাছে রাখতে পারছ না? এই মেসেজটি দেখে পুনম পুরাই চমকে গেল।
কেননা মেসেজটি দিয়েছে তার বড় ভাই মাহিম। মাহিম পরিকল্পনা করে এমনটি করেছে। এ যেন বিশ্বাস করতে পারছে না সে। রানবী ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, কি বলবে বলো? অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকিয়ে পুনম বলল, অনেক কিছুই। সে অনেক কিছুটা কি? আমাদের বিয়ের সময় বড় ভাইয়াকে আপনি কিডন্যাপ করেননি, তাই না? পুনমের কথা শুনে রানবী বলল, এসব কেন বলছো? রানবীর দিকে তার মোবাইলটা এগিয়ে দিয়ে পুনম বলল, শুরু থেকে সব মেসেজ আমি দেখেছি। আমি এখানে না থাকাকালীন সব খবরাখবর ভাইয়া আপনাকে দিয়েছে। এসবের মানে কি আমাকে বলবেন? চুপচাপ দাঁড়িয়ে আছে রানবী। পুনম বলল, আমি এখনই চট্টগ্রাম যাব। কেন? ভাইয়ার কাছে জানতে চাইব সবটা। মা বাবাকে বলবো ভাইয়ার কথা। পুনম লাগেজ নিয়ে কাপড় গোছাতে শুরু করলে রানবী বলল, তোমার মা বাবাও জানে সব কিছু। তারাও শামিল ছিল এই প্লেনে। কথাটি শুনে ধপ করে বিছানার উপরে বসে পড়ল পুনম। হঠাৎ করেই ঘামতে শুরু করেছে সে। সবাই জড়িত আছে এসবে। মানেটা কি? কেন তারা এমন করল? এত অভিনয় করল তার সাথে? পুনমের পাশে বসল রানবী। তার হাতের উপর হাতটা রেখে বলল, ভেবো না তুমি এত। যা হয়েছে তোমার ভালোর জন্য হয়েছে। রানবীর হাতটা এক ঝাটকায় সরিয়ে দিয়ে পুনম বলল, আমাকে বলবে কিসে ভালো হয়েছে? নিশ্চুপ হয়ে থাকল রানবী। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পুনম বলল, নিজের পরিবারই যেখানে আমাকে ঠকালো, আপনাকে কি বলবো আমি? একটা কথা রাখুন, আমাকে প্লিজ চট্টগ্রামে নিয়ে চলুন। তৈরি হয়ে নাও। হঠাৎ পুনম ও রানবীর আগমনে পুনমের বাড়ির সকলে হতভম্ব হয়ে গেল। পুনমের মা বললেন, এভাবে হুট করে কেন চলে এলি? আমি এসেছি বলে অনেক খারাপ লাগছে তাই না? এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। পুনমের লাল চোখ জোড়ার দিকে তাকিয়ে আফরোজা ইসলাম বললেন, কি হয়েছে? তোমরা সবাই মিলে প্ল্যান করে আমাকে রানবীর সাথে বিয়েটা দিয়েছ। কেন এমন করলে? পুনম সবটা জেনে গিয়েছে। তা জেনে সকলের মুখই গম্ভীর আকার ধারণ করল। মাহিম বলল, আমরা কেন প্ল্যান করব? করনি? তাহলে আজ যে মেসেজগুলো আমি দেখেছি সেসব কি? মাহিমের উত্তরের অপেক্ষা না করে মাহফুজ ইসলাম বললেন, হ্যাঁ করেছি আমরা এসব। কিন্তু যা করেছি তোর ভালোর জন্যই। ছলছল দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে পুনম বলল, আমি তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছি তাই না? তাই তো একটা ছেলে আমাকে পছন্দ করেছে, তার কাছেই কৌশলে আমাকে গছালে। বিয়ে নিয়ে মানুষের কত স্বপ্ন থাকে। আমারও ছিল। আর তোমরা কিনা খরচার ভয় এসব প্ল্যান করলে। পড়ালেখার খরচটাও না চালানোর ফন্দি এটা। আরে এতই যদি বোঝা হয়ে থাকতাম কেন বললে না আমাকে? চলে যেতাম কোথাও। অন্তত নষ্ট গলিতে গলিতে ঘুরে ফিরে নিজের খরচ নিজেই চালাতাম। কথাটি শুনে তার দিকে আফরোজা ইসলাম এগিয়ে এসে বাম গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, কি বলছিসটা কি তুই? কেন করেছি আমরা এসব শুনবি? শুন তাহলে। এলাকার মাস্তান সালাউদ্দিন তার ছেলের জন্য তোকে ঠিক করেছে। তোর নিশ্চয় অজানা নয়, সে যা বলে তা করেই ছাড়ে। সালাউদ্দিনের ছেলে সাবের তোকে পছন্দ করেছিল।
তোকে পাওয়ার জন্য সে দুবাই গমন করেছে প্রতিষ্ঠিত হতে। তার এই পরিবর্তন দেখে সালাউদ্দিনের অনেক খুশি হয়। সে নিজে মাস্তান হলেও ছেলেকে এই রূপে দেখতে চান না। তাই তিনি তোর জন্য ছেলের এই পরিবর্তন দেখে আমাদের জানায়, সাবেরের বউ হবি তুই। আমরা কি করে পারি সালাউদ্দিনের বাড়িতে তোকে পাঠাতে, যেখানে তুই একেবারেই অপছন্দ করিস তাকে? পুনম বলল, আমাকে বলনি কেন এসব? কেননা তুই জানলে টেনশন করবি, মনেমনে কষ্ট পাবি, এতে তোর পড়ালেখারও ক্ষতি হতে পারে। তাই আমরা তোকে কিছু না জানিয়ে ঢাকায় পাঠিয়ে দিই। ঢাকা থেকে তোকে এখানে আনার কোনো ইচ্ছে আমাদের ছিল না, তবুও কতদিন আর লুকিয়ে রাখা যেত। তাই যখন জানতে পারলাম রানবী তোকে ভালোবাসে, ওকে বললাম বিয়েটা করে নিতে তোকে। রানবী ভরসা দিয়েছিল সে তোকে খুশি রাখবে, সেই ভরসায় ওর কাছে। ও আমাকে ভালোবাসে তোমরা কি করে বুঝলে? মাহিম মুখ খুলল এই পর্যায়ে। আমি যেদিন ঢাকায় যাই, রানবীর বন্ধুরা বলেছিল তুই তার গফ। রানবী জানায় এটা মিথ্যে। রানবী তোর বফ নয়, বরং সে তোকে ভালোবাসে। তবুও আমি রানবীর ব্যাপারে সবটা জানতে চাই। রানবীর বাবার নাম শুনে আমি চমকে যাই। তার কাছে তার বাবার ছবি দেখতে চাই। ছবি দেখে আরো চমকে যাই আমি। কেন? তোর মনে আছে সেলিম আঙ্কেলের কথা? পুনমের মনে পড়ে গেল সেই দিনটার কথা। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েদের সাথে সে মজা করছিল। এমন সময় একটা বয়স্ক লোক এসে তার সম্পর্কে জানতে চায়। পুনমের বাবা মাহফুজ ইসলাম তার পাশেই ছিল। তিনি সেলিমকে নিয়ে নিজের বাসায় আসেন। সেলিম জানায় তার ছোট ছেলের জন্য পুনমকে বউ করে নিয়ে যেতে চায়। মেয়েটিকে বড় আদর লেগেছে তার। কিন্তু মাহফুজ ইসলাম মেয়ে বিয়ে দিতে প্রস্তুত ছিল না তখন। এসব অজানা নয় পুনমের। মাহিমের দিকে তাকিয়ে সে বলল, হ্যাঁ মনে আছে, রানবী তারই ছেলে। মানুষটি ভালো ছিলেন। তার কাছ থেকেই পারিবারিক স্ট্যাটাস সম্পর্কে অবগত ছিলাম আমরা। তাই রানবীর হাতে তোকে তুলে দিতে দ্বিধা করিনি। সাবের কিছুদিন পরেই দেশে ফিরবে শুনেছিলাম পুনম। সে ফিরলে কি হবে ভেবে দেখেছিস? তোকে বললে তুই তো বিয়ে করতে রাজি হতি না। তাই তোর কথা ভেবেই এমনটা করতে বাধ্য হয়েছি আমরা। রানবীর কোনো দোষ নেই। আমাদের কথাতে সে এসব করেছে। নিজের ক্যারিয়ার বা সম্মানের কথা ভাবেনি। তবে ওর একটা দৃঢ় বিশ্বাস ছিল, তুইও তাকে ভালোবাসবি। আর তখন সালাউদ্দিনকে বলতে পারতাম আমরা, পুনম নিজের ইচ্ছেতে অন্য কারো সাথে থাকছে। সব ঠিক হয়ে যাবে ভেবেই তোকে কিছুই বলিনি আমরা কেউ এখন অবধি। রানবী এত কিছু এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিল। তার ভালোবাসার গভীরতা মাপার ক্ষমতা নেই পুনমের। বারবার ভুলই বুঝে গিয়েছে রানবী কে সে। রানবীর দিকে এগিয়ে এসে কিছু বলতে চাইলেই ভেতরে প্রবেশ করলেন সালাউদ্দিন। হাতে তার মিষ্টির প্যাকেট। এক গাল হাসি নিয়ে তিনি বললেন, সবাই আছে দেখছি এখানে, খুশির খবরটা দিয়েই দিই। সাবের আসতেছে। পুনম আপনমনে বলল, আবার কি ঘটতে চলেছে? চলবে। ঘায়েল পর্ব 21, অন্তিম পর্ব। সাজি আফরোজ। পুনম নিজের রুমের মাঝে পায়চারি করে চলেছে। সাবের নামক আপদটা কেন যে দেশে আসতে চলেছে। আসতই যদি কিছুদিন পরে আসত। রানবীকে মনের কথাটা জানানোর পর আসত।
এখন এই পরিস্থিতিতে কিভাবে তাকে জানাবে মনের কোণে জমে থাকা কথাগুলো? আসতে পারি? রানবীর ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে পুনম বলল। হু, এভাবে হাঁটাহাঁটি করছো কেন? কথাটি বলতে না পারায় অস্থির অস্থির লাগছে আমার। কোনো কথা? আমতা আমতা করে সে বলল। আসলে মানে বলছিলাম যে আমাকে ঘৃণা করো এটা? না। সেই যাই হোক, সাবের আসতে চলেছে। আর 1 মাস পরেই কোর্টের দেয়া সময়ও শেষ হবে। আমরা জানিয়ে দিব, একে অন্যের জন্য নয় আমরা। ডিভোর্সটা হয়ে গেলেই সাবেরকে বিয়ে করতে পারবে তুমি। ওই সাবেরের হাতে তুলে দিবেন আমাকে? বুক কাঁপছে না? না। সে তোমার জন্য পর দেশে পাড়ি জমিয়েছে। মাস্তানি করছে না তোমার জন্যই। ওর মতো একটা ছেলেকে নিঃসন্দেহে বিয়ে করা যায়। বলো যায় না? তার মানে আপনি কিছুই করবেন না সাবেরের হাত থেকে আমাকে বাঁচাতে? না। সুখী হবে ওর সাথে তুমি। রানবী কথাটি বলেই বেরিয়ে যেতেই বিছানার উপরে বসে পড়ল পুনম। তার ভালোবাসা শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। এটা ঠিক যে সাবের তার জন্য নিজেকে পরিবর্তন করেছে, কিন্তু পুনমের মন যে এখন রানবীর কাছে। ছেলেরা কি প্রকাশ না করলে কিছুই বুঝে না। এতক্ষণ যাবৎ দরজার আড়ালে দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনেছে ইপ্সিতা। রানবী বের হতেই তাকে সে প্রশ্ন করল। মনে হয় না আমার ননদকে তুমি এত সহজে ছাড়বে। এসব নাটক কেন? মুচকি হেসে রানবী বলল। এই দেখো, এটা তুমি বুঝলে আর তোমার ননদই বুঝল না। আসল কাহিনী কিন্তু বুঝলাম না ভাই। কাহিনী হইল তোমার ননদ রে সময় দিচ্ছি বোঝার জন্য। না হলে সে পরে সাবের রে নিয়া আমারে খোটা দিবে। বলবি সাবেরের মতো ভালো পোলাডারে আমার জন্য ছাড়ছে। তাই পুনম নিজে আমাকে কিছু না বলা অবধি ওর কাছে নিজের ফিলিংস আর প্রকাশ করব না। বুঝলাম। ওরে বইল না কিছু? তা বলবো না। কিন্তু পুনম যদি তোমাকে কিছু না বলে, তাহলে ডিভোর্সটা হতে দিবে? পাগল নাকি? জোর করে বিয়ে করেছি, না থাকতে চাইলেও জোর করেই রাখব। সকাল সকাল ইপ্সিতার ডাকে ঘুম ভাঙল পুনমের। ইপ্সিতার সাথে পুনম ড্রয়িং রুমে আসল। রানবীকে গেস্ট রুম থেকে মাহিম নিয়ে এলো। মাহফুজ ও আফরোজা ইসলামও এসেছেন। কেননা সালাউদ্দিন তার ছেলে সাবেরকে নিয়ে এসেছেন। সাবেরকে দেখেই পুনমের শরীরে জ্বালা করে উঠল। কেন যেন তাকে দেখতে একদমই ইচ্ছে করছে না তার। সাবের সালাম জানালো সবাইকে। মাহিম জিজ্ঞাসা করল, কখন এলে সাবের? একটু আগেই। মাহফুজ ইসলাম গম্ভীর মুখে সালাউদ্দিনের উদ্দেশ্যে বললেন। কিছু কথা আছে আমার। কথা আপনি পরে বলিন, আগে আমাকে বলতে দিন। আমারটা জরুরি। আমারটা আরো বেশি, রানবী বলল। জি সালাউদ্দিন আঙ্কেল, আপনিই বলুন। আসলে কিভাবে যে কথাটা বলি। আমার ছেলে সাবের তো দুবাই থেকে বিয়ে করে বউ নিয়ে আসছে। কথাটি শুনেই চমকে গেল সকলে। সমলের মুখেই হাসির ঝলক। কিন্তু রানবী ভ্রু জোড়া কুঁচকে বলল, এটা কি বললেন? হ্যাঁ। আমি খুবই লজ্জিত।
এক লাফে উঠে পড়ল রানবী। সালাউদ্দিনের পাশে বসে বলল, আমাদের পুনম স্বপ্ন সাজিয়ে ফেলেছে সাবেরের জন্য, আর এখন স্বপ্ন ভঙ্গ করে আপনি লজ্জিত বলছেন? পুনমের জন্য বলেই এই সাবেরকে সাথে নিয়ে এসেছি এখন সরি বলার জন্য। না হলে আমি সালাউদ্দিন কারো কাছে জবাবদিহি করি না। ছেলেটা আসলেই খারাপ কাজ করল। পুনম ও তার পরিবার অবাক হয়ে তাকিয়ে আছে রানবীর দিকে। এদিকে পুনমের উদ্দেশ্যে সাবের বলল, আসলে পুনম, যখন আমি দুবাই যাই আমার জীবনে এক কালো অন্ধকার নেমে আসে। ওখানে কাজ করে খাওয়াটাই ছিল কষ্টকর, প্রতিষ্ঠিত হতে পারা তো দূরের কথা। তখন আমার দিকে হাত বাড়ায় নুহালি। তার মা বাংলাদেশের মেয়ে হওয়ায় বাংলা ভাষাও জানে সে আমাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দেয়, বন্ধুত্বের হাতও বাড়ায়। এভাবে আস্তে ধীরে তার সাথে চলতে চলতে আমি প্রেমে পড়ে গেলাম তার। আসলে, রানবী বলে উঠল, তার মানে তুমি পুনমকে ভালোই বাসনি? সবটা ছিল মোহ? খুব খারাপ। রানবীর সাথে তাল মিলিয়ে পুনমও বলতে শুরু করল, খুব খারাপ। এখন আমার কি হবে সাবের? আমি কি এখন মমতাজের ফাইটটা যাই, বুকটা ফাইটটা যাই গানটা গাইব? না পুনম, তুমি ভালো ছেলেই পাবে। বিশ্বাস করতে ইচ্ছে করছে না আর কাউকে। তুমিই বলো, এত সহজে আর কাউকে আমি বিশ্বাস করতে পারব? রানবী বলল, ছ্যাঁকা খাওয়া মানুষের সাথে ছ্যাঁকা খাওয়া মানুষেরই থাকা উচিত। তাই বলছিলাম কি তুমি আমাকে বিয়ে করে নাও। সালাউদ্দিন বলে উঠলেন, তুমি না বিবাহিত? আরে কথা বুঝলেন না? বিবাহিত, তবে ছ্যাঁকা খেয়েছি। সাবের মাথাটা চুলকিয়ে বলল, বিবাহিতরা ছ্যাঁকা খায় কিভাবে? আমার বউ অন্য একজনের জন্য আমারে ডিভোর্স দিয়েছে। এটা ছ্যাঁকা না বলুন? সালাউদ্দিন বললেন, কি সাংঘাতিক। তাই বলছিলাম কি পুনমকে আমার সাথেই বিয়েটা দিতে সাহায্য করুন। পুনমও ছ্যাঁকা খেয়েছে, আমিও খেয়েছি, তাই একে অন্যের দুঃখটা বুঝব। সালাউদ্দিন মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, আমার আপত্তি নেই। তবে রুম্পাকে বিয়ে করতে পারতে তুমি, যেহেতু পুনমকে আমার ছেলে ইয়া দিয়েছে। ছ্যাঁকা? হ্যাঁ ওটাই। তাই ওর জন্য তোমাকে দিয়ে দিলাম। কিন্তু মাহিম বা তার পরিবার তো মানবে বলে মনে হচ্ছে না, যেহেতু আমি ডিভোর্সি। মাহিম, মাহফুজ ও আফরোজা ইসলাম গম্ভীর মুখ নিয়ে বসে রইলেন। তাদের দেখে মনে হচ্ছে নারাজ তারা এই প্রস্তাবে। এদিকে ইপ্সিতা মুচকি মুচকি হেসে চলেছে। তার শ্বশুরবাড়ির সকলে যে এত অভিনয় জানে জানা ছিল না তার। সালাউদ্দিন সকলের উদ্দেশ্যে বললেন, এমন ছেলে কোথায় পাবেন? ভাগ্যদোষে বউটা পালাইছে তার। তার কি দোষ? মেনে নিন সকলে। মাহফুজ ইসলাম বললেন, বলতেছেন ভালো হবে? হবে। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, ঠিক আছে, মেনে নিলাম। তার কথা শুনে সালাউদ্দিন বললেন, ওরে সাবের, মিষ্টি নিয়ে আয়। সকালের নাস্তা সেরে গেস্টরুমের দিকে এগিয়ে আসলো পুনম। রানবী তাকে দেখে বলল, সাবের শেষমেশ ছ্যাঁকা দিল তোমারে। মুচকি হেসে পুনম বলল, আপনার বউও কিন্তু আপনাকে ছেড়ে চলে গিয়েছে। তাই বলছিলাম কি। কি বুঝছ না? অবাক হয়ে রানবী বলল, আপনি থেকে তুমি?
অধিকার আছে আমার সম্পর্কের। কিছুক্ষণ চুপ থেকে পুনম বলল, না, ভালোবাসার। কথাটি শুনে পুনমের কাছে এসে তাকে বুকে জড়িয়ে নিল রানবী। পুনম জিজ্ঞাসা করল, সাবের বিয়ে না করলে কি করতে? মেরে ধরে আরেকজনের সাথে বিয়ে করিয়ে দিতাম। ওসব বাদ দাও, চলো এখন। কোথায়? শ্বশুর বাড়ি। না, যাব না। পুনমকে ছেড়ে রানবী জিজ্ঞাসা করল, কেন? তুমি না ভালোবাসো আমাকে? বাসি। তবে এবার ধুমধামভাবে বউ নিতে হবে তোমাকে। সবাই জানবে রানবীর বউ পুনম। নিবে না বলো? ঠোঁট জোড়া প্রশস্ত করে রানবী বলল, নিব। প্রায় 10 দিন পরে খুব ধুমধামভাবেই বিয়ে হল রানবী ও পুনমের। চট্টগ্রাম থেকে ঢাকা আনা হয়েছে নতুন বউকে। একে একে সকলে এসে নতুন বউয়ের মুখ দেখে যাচ্ছে। কিছু সময় পর খায়রুন সকলের উদ্দেশ্যে বলল, এবার চলো সকলে। নতুন বউ অনেক ক্লান্ত। সকলে রুম থেকে বেরিয়ে পড়লেও রিমা, খায়রুন, সাবিনা ও রানবীর মা পুনমের পাশে বসলেন। রানবীর মা তার উদ্দেশ্যে বললেন, তোমার শ্বশুর যখন চট্টগ্রাম থেকে এখানে এসেছিলেন, তোমার কথা বলেছিলেন আমাকে। তিনি আবারও বলতে শুরু করলেন, রানবী স্টুডেন্ট, সাথে তুমিও। তাই তোমার পরিবার রাজি হননি। কিন্তু রানবীর স্বভাবের জন্য তিনি তাকে একটি ভালো মেয়ের আঁচলে বেঁধে দিতে চেয়েছিলেন। তোমার জন্য অনেক আফসোস করেছিলেন তিনি। রানবী যেদিন তোমাকে বিয়ে করে আনে, সেদিন তোমাকে খুব চেনা কেউ মনে হচ্ছিল। পরে রানবী সবাইকে একত্র করে আমাদের জানালো, তার বাবার পছন্দ করা মেয়েটি তুমিই। পুনম বলল, রানবী আমাকে চিনেছে? হ্যাঁ, তবে মাহিম তাকে সবটা জানানোর পরেই। রানবী পরে আমাদের বলে সব। সাথে সালাউদ্দিনের কথাও জানায়। আর এই কথাটি শুনেই আমরা রানবীকে কিছু বলিনি। না হলে জোর করে বিয়ে করাটা সাপোর্ট করি না আমরা। এরা সকলেই কত ভালো। আর পুনম কিনা। শাশুড়িকে জড়িয়ে ধরে পুনম বলল, আমি খায়রুন বুবুর মতো যজ্ঞ বউ হয়ে দেখাব। বাসর ঘরে বসে আছে পুনম। একটু পরে রানবী প্রবেশ করতেই পুনম বলে উঠল, সত্যি করে বলো তো, কবে থেকে ঘায়েল হয়েছ তুমি আমার প্রেমে? যেদিন বাবা তোমার বর্ণনা দিয়েছিলেন। কিন্তু আফসোস, তোমার পরিবার রিজেক্ট করেছিল আমাকে। মৃদু হাসল পুনম। রানবী তার পাশে এসে বলল, স্বপ্ন মনে হচ্ছে সব। তুমিও আমার উপর ঘায়েল হলে। ভাবা যায় এসব? যায়। ভালোবাসা দিয়েই ভালোবাসা জয় করা যায়। আর এটাকে কি বলে জানো? কি? সাইকোলজিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট লাভ। রানবী উচ্চ শব্দে হেসে বলে উঠল, এটা কিন্তু আমার ডায়ালগ। তোমার সব কিছুই আমার। ডায়ালগটাও আমার। না, হবে না এটা। চলবে না এসব। কি বললে তুমি? কথাটি বলেই রানবী বুকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে লাগল পুনম। এক পর্যায়ে হাঁপিয়ে উঠল সে। রানবী বলল, নিজে মেরে নিজেই হাঁপিয়ে উঠলে? তেষ্টা পেয়েছে জনাব। আচমকা পুনমকে কাছে টেনে তার রসালো ঠোঁট জোড়ায় ঠোঁট বসালো রানবী। কিছুক্ষণ পর ঠোঁটটা সরিয়ে ফিসফিসিয়ে রানবী বলল, এখনো আছে কি তেষ্টা? লজ্জামাখা মুখে পুনম জবাব দিল, উহু।
সেই লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে রানবী বলল, ইস, আবারও ঘায়েল হলাম। সমাপ্ত।